প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পজ সফটওয়্যার কীভাবে কাজ করে। পজ সফটওয়্যার প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পর এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইআরপি সফটওয়্যার। সো এই ইআরপিতে কী রয়েছে, সেলস মডিউল আছে, অর্ডার মডিউল আছে, পারচেজ মডিউল আছে, অ্যাকাউন্টস মডিউল আছে, এইচআর অ্যান্ড পেরোল, রিপোর্ট মডিউল, অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস মনিটর, ওয়েবসাইট মডিউল। আমরা সবগুলা মডিউল দেখব কোন মডিউলটা কীভাবে কাজ করে। সর্বপ্রথম আমরা সেলস মডিউলে যাব। সেলস মডিউলে কী থাকে, সেলস এন্ট্রি থাকে। কোনো একটি প্রোডাক্ট যখন বিক্রি করতে হয় তখন অবশ্যই আমাকে সেলস এন্ট্রিতে এখানে যেতে হবে। সেলস এন্ট্রিতে গিয়ে আমরা এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার এগুলো যখন আসবে, এরপর প্রোডাক্টটা সিলেক্ট করবো, কী প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি। তারপর এখানে অ্যাড করব। যদি কোয়ান্টিটি না দেওয়া হয় এরকম শো করবে। আমি কোয়ান্টিটি দিই নাই, তার জন্য এখানে এটা শো করলো। আমি কোয়ান্টিটি দিলাম, এখানে সাপোজ আমি 10 পিস কোয়ান্টিটি দিলাম, অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে সেল বাটনে যখন ক্লিক করবো এটা সেল হয়ে যাবে। তো সেল হওয়ার পর এটা কোথায় শো হবে, এটা শো হবে আমাদের সেলস রেকর্ডে। সেলস রেকর্ডে এখানে সাপোজ আজকে কী কী সেল হলো, আমি এখানে আজকের ডেটটা এখানে দেওয়ার পর সার্চ দেব, আজকে যে সেলগুলো হয়েছে এখানে শো করবে। যদি আজকে সেল না হয়ে থাকে, আমি সাপোজ বিগত সেলগুলো যদি আমি দেখি, এখানে বিগত যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো এখানে শো করছে। সো এই সেলগুলা যখন জেনারেট হয় সেল এন্ট্রির মাধ্যমে তখন এখানে চলে আসে। এরপর এই সেলসের ইনভয়েসটা আমি দেখব, এখানে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে আমাদের সেলসের যে ইনভয়েস সেটা এখানে শো হলো। এরপর থাকে হচ্ছে সেলস রিটার্ন। যদি কোনো প্রোডাক্ট সেল হওয়ার পর সেটা রিটার্ন আসে, সেখানে সেই কাস্টমারের নাম এবং সেই কাস্টমার যে সেলগুলো হয়েছে তার কাছে সেই ইনভয়েসে উল্লেখ করে দিতে হবে যেটা সে রিটার্ন করতে চায়। তারপর হচ্ছে এখানে ভিউ হবে, এখানে সে কী পরিমাণ কোয়ান্টিটি সে রিটার্ন করতে চাচ্ছে সেটা উল্লেখ করে দেবে এবং এখানে সেভ দিলে তারপর সেটা রিটার্ন চলে যাবে। এরপর রিটার্ন করার পর এখানে সেলসের যে রিটার্ন রেকর্ড আছে এখান থেকে সেই রিটার্ন রেকর্ডগুলো দেখতে পাওয়া যাবে। যেই কাস্টমারের রিটার্ন রেকর্ড আছে সেলস রিটার্ন, সেই কাস্টমার সিলেক্ট করতে হবে এবং ডেট দিয়ে দিতে হবে, কত ডেট থেকে কত ডেট পর্যন্ত সেটা এখানে সেলস রিটার্ন রেকর্ডে এখানে দেখা যাবে। এরপর আছে কোটেশন এন্ট্রি। সাধারণত সেলস এন্ট্রি করার পূর্বে কোটেশন এন্ট্রি করা লাগে। যদি সরাসরি সেলস না করতে চাই, সর্বপ্রথম যদি কোটেশন ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে কোটেশন এন্ট্রিতে গিয়ে এখানে কাস্টমারের নাম, প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপরে কী পরিমাণ প্রোডাক্টের কোটেশন সে তৈরি করবে সেটা উল্লেখ করে এখানে অ্যাড করে সেভ দিলে এটা কোটেশন এন্ট্রি হয়ে যাবে। এরপর কোটেশন এন্ট্রি যখন হবে এই কোটেশন রেকর্ডে চলে আসবে। এই কোটেশন রেকর্ড থেকে এখানে দেখতে পাওয়া যাবে যে কোনো কোটেশন এন্ট্রি করা হয়েছে কিনা। এখন যেহেতু কোনো কোটেশন এন্ট্রি করা নাই, সো এখানে কোনো কোটেশন দেখা যাচ্ছে না। কোটেশন এন্ট্রি করার পরে এখানে যে রেকর্ডগুলো থাকবে সেখান থেকে সেলসে কনভার্ট করতে পারবে। এরপরে থাকে হচ্ছে সেলসের রিপোর্ট আছে অনেকগুলো, সেলস ইনভয়েস, কোটেশন ইনভয়েস, সেলস রিটার্ন ডিটেলস, কাস্টমার ডিউ লিস্ট, এইসবগুলো এখানে পাওয়া যাবে। সো আমরা সেলস মডিউলের কাজগুলো দেখলাম। এখন আমরা চলে যাব অন্য একটি মডিউল, সেটা অর্ডার মডিউল। যেটা এখানে অর্ডার মডিউল আছে, অর্ডার মডিউলে আমরা যাব। অর্ডার মডিউলে কী থাকে, অর্ডার এন্ট্রি থাকে, অর্ডার রেকর্ড থাকে আর অর্ডার ড্রাফট রেকর্ড থাকে। অর্ডার এন্ট্রিতে একইভাবে সেলসের মধ্যে যেরকম ফিল্ড রয়েছে কাস্টমার ইনফরমেশন এবং প্রোডাক্ট ইনফরমেশন, সেই কাস্টমার ইনফরমেশনগুলো এখানে
দিয়ে এবং প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে কোয়ান্টিটি দিয়ে এখানে যদি অ্যাভেলেবেল স্টক থাকে সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি অ্যাভেলেবেল আছে আমার স্টক 2টা, আমি যদি বেশি দিই সেটা নেবে না। তো এখানে আমি দিলাম, দেওয়ার পর এখানে হইল। এরপর অর্ডার দেব, এটা আমার অর্ডার হবে। এরপর এখান থেকে অর্ডার রেকর্ডে যাবে, যেগুলো অর্ডার করা হয় এখান থেকে অর্ডার এন্ট্রি দেওয়ার পর এখানে অর্ডার রেকর্ডে চলে আসে। সো অর্ডার রেকর্ডে আমি দেখতে পাচ্ছি এখানে 2টা অর্ডার রেকর্ড আছে। এই অর্ডার রেকর্ড থেকে আবার যদি চাই আমি কনভার্ট সেল, সেই কনভার্ট সেল করতে পারবো। প্রথমে অর্ডার যেগুলো হয় এগুলা কিন্তু সেলস হয় না। সাধারণত সেলস করতে হলে এখানে অর্ডার থেকে সেলসে কনভার্ট করতে হবে। আর কি আছে এখানে অর্ডার ড্রাফট রেকর্ড। আমি যদি চাই যে অর্ডার এন্ট্রি করার সময় এটা আমি অর্ডার না করে অর্ডার ড্রাফট করব, ড্রাফট অর্ডার হিসেবে রাখবো, এটা কোনো ক্যালকুলেশনে হিট করবে না, তখন আমি এখানে ড্রাফট হিসেবে এটা রেখে দিব। এবং ড্রাফট রেকর্ড যেটা এখানে থাকবে সেই ড্রাফট রেকর্ডটা এখানে গিয়ে আমি সার্চ করে দেখতে পারবো এবং সেই ড্রাফট রেকর্ডটাকে আমি অর্ডার রেকর্ডে কনভার্ট করতে পারবো। এরপর যে মডিউলটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পারচেজ মডিউল। পারচেজ মডিউলটা মূলত কাজ হয় আমার প্রোডাক্ট যতগুলো আছে সেই প্রোডাক্ট যদি সেলস করতে করতে প্রায় শেষের দিকে হয়ে যায় তখন আমরা কী করি, প্রোডাক্ট পারচেজ করি। প্রোডাক্ট পারচেজ করতে হলে আমাকে কীভাবে করতে হবে, পারচেজ এন্ট্রি দিতে হবে। এখানে পারচেজ এন্ট্রি যখন আমরা যাবো তখন মূলত প্রোডাক্ট আমরা কার কাছ থেকে নিই, সাপ্লায়ারের কাছ থেকে। একজন বিক্রেতা যখন প্রোডাক্ট সেল করতে করতে তার প্রোডাক্ট প্রায় শেষের দিকে যায় তখন সেই স্টক ফিল আপ করার জন্য সাপ্লায়ারের কাছ থেকে আবার পুনরায় প্রোডাক্ট নেয় এবং প্রোডাক্ট যখন পারচেজ করে তখন পারচেজের একটা রেট থাকে। সো একটা প্রোডাক্টের পারচেজ রেট যত থাকে তার সেলিং রেট কিন্তু তার চেয়ে অনেক বেশি দেবে অবশ্যই, কারণ তা না হলে তো প্রফিট হবে না। সো পারচেজ রেট সবসময় কম থাকবে এবং সেলিং প্রাইস সবসময় বেশি থাকবে। সো এখানে সাপ্লাই ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে কোয়ান্টিটি প্রদান করে এবং সেলিং প্রাইস উল্লেখ করে অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করার পর আমি সাপ্লায়ার ইনফরমেশন দিলাম, প্রোডাক্ট ইনফরমেশন দিলাম, আমি তারপর আমি 1500 কোয়ান্টিটি নেব। তো সো একটা সেলিং প্রাইস হবে 63 টাকা করে দিয়েছে। আমি চাইলে এখান থেকে বাড়াতে পারবো অথবা কমাতে পারবো। এরপর অ্যাড টু দিলে এখানে টোটাল প্রাইসটা এখানে শো করবে। এরপর পারচেজ দিলে এই প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে এবং স্টকে এত পরিমাণ 1500 কোয়ান্টিটির পরিমাণ প্রোডাক্ট স্টকে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে সেল করা যাবে। সেলস রেকর্ডে যেরকম সেলস এন্ট্রি, সেলস রেকর্ড, সেলস রিটার্ন থাকে, ঠিক একইভাবে পারচেজ এন্ট্রি, পারচেজ রেকর্ড, পারচেজ রিটার্ন সেই মডিউলগুলোও পারচেজ মডিউলের মধ্যে থাকে। এরপর আমরা যাব অ্যাকাউন্টস মডিউল। অ্যাকাউন্টস মডিউলে মূলত থাকে ক্যাশ ট্রানজ্যাকশন, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, কাস্টমার পেমেন্ট, সাপ্লায়ার পেমেন্ট, ক্যাশ ভিউ, ট্রানজ্যাকশন অ্যাকাউন্টস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, চেক এন্ট্রি, অল চেক লিস্ট, রিমাইন্ডার চেক লিস্ট, পেন্ডিং চেক লিস্ট, এছাড়া আরও অনেক মডিউল। এছাড়া থাকে হচ্ছে ক্যাশ লেজার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক লেজার, ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট, ব্যাঙ্ক ট্রান্সপোর্ট রিপোর্ট, এসবগুলো থাকে। সো আমরা এক এক করে দেখবো এখানে ক্যাশ ট্রানজ্যাকশনে কী থাকে। ক্যাশ ট্রানজ্যাকশনে থাকে হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশনের জন্য এন্ট্রি দেওয়ার যে একটা অপশন থাকে সেটা থাকে। এখানে ট্রানজ্যাকশন টাইপটা কী হবে, রিসিভ নাকি পেমেন্ট। এখন ক্যাশ ট্রানজ্যাকশন যখন হয় তখন সেই টাকাটা কি রিসিভ করতেছে নাকি পেমেন্ট করতেছে সেটা উল্লেখ করে দিতে হবে এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দেবে। তারপর ডেসক্রিপশনে একটা ডিসক্রিপশন লিখে তারপর অ্যামাউন্ট, কী পরিমাণ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হবে, এরপর সেট দিলে এটা ক্যাশ ট্রানজ্যাকশনে অ্যাড হয়ে যাবে। এরপর আছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন। ঠিক একইভাবে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনও কোন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হবে এবং ট্রানজ্যাকশন টাইপটা কী হবে, ডিপোজিট হবে নাকি উইথড্র হবে সেটা উল্লেখ করে দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে, তারপর একটা নোট লিখে সেই ট্রানজ্যাকশনে দিলে ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে যাবে। কাস্টমার পেমেন্ট, সাপোজ কোনো কাস্টমার থেকে টাকা পাওয়া আছে,
যদি হওয়া থাকে তাহলে হচ্ছে কাস্টমার সিলেক্ট করার পর সেটা এখানে শো করবে। তো কাস্টমারের কাছ থেকে টাকাটা কীভাবে রিসিভ করতেছে না পেমেন্ট দিচ্ছে সেটা উল্লেখ করতে হবে, এবং ক্যাশের মাধ্যমে দিচ্ছে নাকি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে সেটা এখানে উল্লেখ করে তারপর কাস্টমারের নাম সিলেক্ট করে দিলে এখানে ডিউ কত আছে কাস্টমারের সেটা দেখাবে। তারপর যদি ডিউ থাকে সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে উল্লেখ করে তারপর হচ্ছে সেভ দিলে এখানে কাস্টমার পেমেন্ট অ্যাড হয়ে যাবে। ঠিকভাবে যেরকম কাস্টমার পেমেন্ট সেই একইভাবে সাপ্লায়ার পেমেন্ট রয়েছে। ক্যাশ ভিউ আছে এখানে, টোটাল ট্রানজাকশন, টোটাল সেলস পারচেজ সব মিলিয়ে ক্যাশ ব্যালেন্স এখন কত আছে সেটা এখানে শো করবে। কত বিক্রি হলো সেটা এখানে শো করবে। সবটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি যত পর্যন্ত সেলস হয়েছে তার উপর ভিত্তি করে সেলস এবং পারচেজের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনের ভিত্তি করে ক্যাশ ব্যালেন্স কত টাকা আছে সেটা এখানে শো করবে, এবং ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা শো করবে। টোটাল ব্যালেন্স কত সেটা এখানে দেখাবে। এরপর আছে লোন ট্রানজাকশনের অপশন। যদি লোনের কোনো ট্রানজাকশন হয়ে থাকে, লোন বা লোন দেওয়া হয়ে থাকে অথবা নেওয়া হয়ে থাকে, তাহলে রিসিভ ইন্টারেস্ট পেমেন্ট যেটা আছে সেটা এখানে উল্লেখ করে অ্যামাউন্ট দিয়ে তারপর এখানে ট্রানজাকশন উল্লেখ করা যাবে। সেভ দিলে সেভ হয়ে যাবে। লোন ভিউ আছে, লোন যদি থাকে এখানে লোন শো করবে, যদি না থাকে জিরো থাকবে। এরপরে লোন লেজার আছে, লোন যদি নেওয়া থাকে এখানে লোন লেজার যেহেতু এখানে নাই সেহেতু লেজার এখানে জিরো। ইনভেস্টমেন্টের সেই একইভাবে ইনভেস্টমেন্ট ট্রানজাকশনের একটা অপশন আছে, কোথাও যদি ইনভেস্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইনভেস্টর এই ট্রানজাকশন টাইপটা কী হবে, কীরকম প্রফিট বা সেটা উল্লেখ করে কোন অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশনটা হচ্ছে সেটা উল্লেখ করে অ্যামাউন্ট দিয়ে নোট লিখে সেভ দিতে হবে। এরপর অ্যাকাউন্ট হয়ে থাকে ট্রানজাকশন অ্যাকাউন্ট যদি এখানে উল্লেখ করে দিতে চাই, আমি অ্যাড করতে চাই নতুন কোনো এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা যদি থাকা অবস্থা দিলে অন্য একটা অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাকাউন্টস নেম ডেসক্রিপশন দিয়ে আইডি দিয়ে সেভ দিলে এখানে ট্রানজাকশনের যে অ্যাকাউন্টস থাকবে সেই অ্যাকাউন্টসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টস ঠিক একইভাবে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নেম দিয়ে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। চেকের এন্ট্রি আছে, কেউ যদি চেকের মাধ্যমে লেনদেন হয় তাহলে এখানে চেকের এন্ট্রি দিতে পারবে। চেকের এখানে আর কী আছে, চেক লিস্ট, রিমাইন্ডার চেক লিস্ট, পেন্ডিং চেক লিস্ট, সব ধরনের চেকের যতগুলো ইস্যু আছে সব কিছু এখানে এন্ট্রি দেওয়ার বা শো করার অপশন আছে। এরপর আছে অ্যাকাউন্টসের যে রিপোর্টস আছে, রিপোর্টসে থাকে ক্যাশ ট্রানজাকশন রিপোর্ট, ব্যাংক ট্রানজাকশন রিপোর্ট। এখানে ক্যাশ ট্রানজাকশন রিপোর্টগুলো এখান থেকে যদি চাই 2025 থেকে 2026 এর ক্যাশ ট্রানজাকশন এখানে দেখা যাবে, কত টাকা রিসিভ অ্যামাউন্ট আছে, পেমেন্ট অ্যামাউন্ট আছে এখানে শো করবে। এরপর আছে ক্যাশ লেজার, ক্যাশ লেজারটা এখান থেকে শো করা যায়। ক্যাশ যদি কোনো ট্রানজাকশন হয়ে থাকে তাহলে এখানে ক্যাশ লেজার শো করা যাবে। এখানে ক্যাশ যে তারিখ আছে লেজারের তারিখ দিয়ে ওই তারিখ অনুযায়ী সব লেজার এখানে শো হবে। এরপর আছে ব্যাংক লেজার, ঠিক একইভাবে যেভাবে ক্যাশ লেজার আমরা দেখেছি, যদি ব্যাংক লেজার থাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম উল্লেখ করে এখানে তারিখ দিলে এখানে ব্যাংক লেজার শো করবে। ক্যাশের একটা স্টেটমেন্ট থাকে, এখানে ক্যাশ স্টেটমেন্ট কী পরিমাণ টাকা রিসিভ হয়েছে কাস্টমারের কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে, আবার ক্যাশ উইথড্র আছে কতটুকু সেগুলো এখানে শো করবে। এখানে আমি যদি তারিখ উল্লেখ করে দিই 2025 থেকে 2026 যেখানে তাদের ক্যাশ ইন হয়েছে এত টাকা, ক্যাশ আউট হয়েছে এত টাকা, টোটাল ব্যালেন্স আছে হচ্ছে এত। এইভাবে এই রিপোর্টগুলো শো করে। এরপর আছে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডে বুক, একটা পুরো দিনের মধ্যে যতটুকু ট্রানজাকশন হইলো আমি সেটা আমি যদি চাই যে মে মাসের 1 তারিখে কতটা ট্রানজাকশন হইলো সেটা এখানে শো করতে, আর এখানে দেখা যাবে মে মাসের 1 তারিখে কত টাকা ট্রানজাকশন হইলো এখানে সব উল্লেখ করা আছে, চলে আসবে এখানে ব্যাংকে কত পয়সা আছে আর সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে এই পাশে যেটা আছে এটা ওপেনিং ব্যালেন্স, মানে দিনের শুরুতে ট্রানজাকশন হওয়ার আগে যে ব্যালেন্সটা ছিল এখানে ক্যাশে ছিল এত, এখানে সেটা দেখাচ্ছে। আবার সারাদিনের সেলস হয়ে এটা যোগ হয়ে আর ক্যাশের সাথে যোগ হয়ে পুরোটা দেখালো। আবার এখানে ক্লোজিংয়ের সময় এইখানে যেটা দেখাচ্ছে এখানে সারাদিনের সেলসের পর যেটা আসলো এখানে এই যে
পেমেন্ট অ্যামাউন্ট এই টাকাটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে ব্যয় হয়েছে, এই টাকাটাও পারচেজে ব্যয় হয়েছে, এইগুলো হচ্ছে পারচেজের ক্ষেত্রে ব্যয় হয়েছে টাকাটা, পেমেন্ট এটা দেওয়া হয়েছে। এটা দেওয়ার পর ক্লোজিং ব্যালেন্স কত হলো, এই টাকাটা ক্লোজিং ব্যালেন্স ক্যাশ থাকবে। তাহলে ক্লোজিং ব্যালেন্সের এই টাকা আর হচ্ছে পেমেন্টের যে টাকাটা এটা যোগ করে আবার সেম একইভাবে, সুতরাং দুই পাশে এখানে সমান দেখা যাবে, কারণ হচ্ছে ওপেনিং ব্যালেন্স যেটা ছিল সেটা আবার সেলস হয়ে এটা যোগ হলো, যোগ হওয়ার পর এটা আসলো, আবার ওই পেমেন্ট ছাড়া তিনি যত টাকা পেমেন্ট হইলো আর এই যে এই টাকাটা আসলো, এই টাকাটা যে ব্যালেন্স এখানে ক্যাশ আছে, এটা পেমেন্ট দেওয়ার পরে যে ক্যাশটা আছে, এটা পেমেন্ট দেওয়ার পরে এখন ক্যাশ আছে হচ্ছে এত টাকা, তো ক্যাশ আছে যে টাকা আর পেমেন্ট দিচ্ছে যে টাকা, এই টাকা এক হয়ে এটা এখানে শো করবে। সো ফলাফল এখানে ওপেনিং ব্যালেন্সের এখানে যেটা আসবে আবার ক্লোজিং ব্যালেন্সের এখানে দুটা সমানভাবে শো করবে, এটাকে বলা হয় হচ্ছে ডে বুক। সো এই গেল আমাদের অ্যাকাউন্টস মডিউলের কাজ। এখানে এরপর আছে এইচআর অ্যান্ড পেরোল। এইচআর পেরোল থাকে মূলত হচ্ছে স্যালারি পেমেন্ট, এমপ্লয়ির অ্যাড করা এমপ্লয়ির লিস্ট দেখা, তারপর হচ্ছে ডেজিগনেশন অ্যাড ডিপার্টমেন্ট, স্যালারি পেমেন্ট রিপোর্ট, এগুলো সব এখানে এইচআর অ্যান্ড পেরোলের মধ্যে লেখা থাকে, এখানে রিপোর্টগুলো থাকে। এরপরে এমপ্লয়ির যে লিস্ট আছে, অ্যাক্টিভ এমপ্লয়ি লিস্ট, ডিঅ্যাক্টিভ এমপ্লয়ি লিস্ট, স্যালারি পেমেন্ট রিপোর্ট সব এখানে থাকবে। এটা হচ্ছে এইচআর অ্যান্ড পেরোলের কাজ। এরপর রিপোর্ট মডিউলে কী কী থাকে, রিপোর্ট মডিউলে এখানে ক্যাশ ভিউ থাকে, তারপরে পারচেজ রিপোর্ট থাকে, সেলস রিপোর্ট থাকে, তারপরে অ্যাকাউন্ট রিপোর্ট থাকে, এমপ্লয়ি রিপোর্ট থাকে, অনেকগুলো এখানে রিপোর্ট এখানে থাকে। এরপর অ্যাডমিনিস্ট্রেশনে যদি আমরা যাই, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি, কোনো একটা প্রোডাক্ট নতুন আসছে, লঞ্চ হয়েছে, সেই প্রোডাক্টটা এখানে এন্ট্রি দিয়ে রাখার জন্য এটা এন্ট্রির ব্যবস্থা আছে, প্রোডাক্টের লেজার আছে, প্রোডাক্টের ড্যামেজ এন্ট্রি আছে, লিস্ট আছে, সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এরপর যেটা বিজনেস মনিটর, এখানে বিজনেস মনিটরে গেলে আমরা এখানে দেখি যে টুডেজ সেল কত হইলো, কালেকশন কত, মান্থলি সেল, কাস্টমার ডিউ কত আছে, ক্যাশ ব্যালেন্স কত আছে, সব এখানে সুন্দরভাবে এখানে দেখা যায় বিজনেস মনিটরের মাধ্যমে। সো সব মিলিয়ে এটাই হলো ফস সফটওয়্যারের কাজ। ফস সফটওয়্যার কীভাবে কাজ করে সেটা এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে বা জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।